Expressed in this podcast are those of the hosts and guests and do not necessarily reflect the official policy or position of any organization or sponsor. This content is for informational and educational purposes only and should not be taken as professional advice. ওয়েলকাম ব্যাক। নতুন একটু ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত। একটা বৃহত্তর রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে বিগত 15 বছর ধরে তার শাসনতন্ত্র চালিয়ে গেছে, শাসন করে গেছে। কিছু ক্ষেত্রে দেখা গেছে সফলভাবে শাসন করে গেছে একেবারে, আবার কিছু ক্ষেত্রে সফলতা পায়নি। দুইয়ের মিলিয়ে মিশিয়ে একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস হঠাৎ করে একেবারে ধ্বংস হয়ে গেছে। কেন হঠাৎ করে ধ্বংস হয়ে গেল, কি ছিল তার পিছনের কারণ, সেই নিয়ে আজকের আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যে ঘটনাটা বলতে চাইছি, বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল নামক যে রাজনৈতিক দল শাসন করে এসেছে, সেই তৃণমূল আজকে একেবারে ধরাশায়ী। 2026 নির্বাচনে তৃণমূল একেবারে রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে জয় এবং পরাজয় দুটোই থাকে। অনেক সময় দেখা গেছে কিছু কিছু রাজনৈতিক দল পরাজয় বরণ করলেও পরবর্তীতে আবার প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছে, আবার ক্ষমতায় ফিরে এসেছে। কিন্তু এমন একটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, যেটা হেরে যাবার কয়েক দিনের মধ্যে, এখনো 1 মাস সম্পূর্ণ হয়নি, তার মধ্যেই দেখা যাচ্ছে দলের তাবড় তাবড় নেতা, প্রথম সারির নেতৃবৃন্দ, তারা দল থেকে সরে গেছে। এমনকি রাজ্যসভার সাংসদ যিনি তৃণমূলের তরফ থেকে ছিলেন, তিনিও আলাদাভাবে তৃণমূলকে ভেঙে দিয়ে নূতন করে নব তৃণমূল রূপে বিধানসভায় আত্মপ্রকাশ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুই নেতৃত্বকে একেবারে কোণঠাসা করে দিয়ে 60 জনের বেশি বিধায়কের সমর্থন নিয়ে বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি পেয়ে গেছে। কেন? কেনর উত্তর জানতে গেলে আমাদের অবশ্যই ফিরে তাকাতে হবে 15 বছর আগে। এই রাজনৈতিক দলটি জন্ম হয়েছিল 1992 খ্রিস্টাব্দে বিজেপির গর্ভগৃহে। বিজেপির কোলে জন্ম হয়ে লালিত পালিত হয়ে আসা এই রাজনৈতিক দল, যার বিরাট গরিমা, যার বিরাট একটা আদর্শ ছিল বলে নিজেরা মনে করতেন, সেই আদর্শ একেবারেই শেষ। এই দলের প্রথম পর্বের যে ব্যাপার ছিল, শিল্প এবং পশ্চিমবঙ্গে শিল্পায়নের যে প্রক্রিয়া, সেই শিল্পায়নের বিষয়টাকে মানুষের কাছে অন্যরকমভাবে তুলে ধরে পশ্চিমবঙ্গ থেকে শিল্পকে তেড়ে দিয়ে সিপিএমের সরকারকে একেবারেই ধরাশায়ী করে দেয় এবং 2011 খ্রিস্টাব্দে অনেক মুভমেন্ট করার পর ক্ষমতা দখল করেছিল। প্রথম 5 বছর স্বচ্ছতার সাথে ক্ষমতা দখল করার পর যে শাসন, সেটা তৃণমূল দেখাতে পেরেছেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে ছাপ্পা, র্যাগিং, লুট তরাজ ইত্যাদি করে ভোটে জিততে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার কারণ, সাধারণ মানুষ এই দলটাকে সেই অর্থে মন থেকে মেনে নিতে পারেনি গো। এবং দলের নেতৃবৃন্দ যারা ছিলেন, সেই নেতৃবৃন্দদের ব্যবহার মোটেও শুভ ছিল নয়। এই নেতৃত্বের প্রথম সারির লোকেদের উদ্দেশ্য ছিল এই দলের সামনে থেকে প্রত্যেকটা নাগরিকের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করা এবং সাধারণ মানুষের কাছ থেকে লুট তরাজ করা। এক শ্রেণীর লঙ্গি বাহিনী তৈরি করেছিল এই দল, কিন্তু দেখা গেছে হেরে যাওয়ার পর সেই লঙ্গি বাহিনীও উধাও। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবে, কোন দিকে তার রাজনৈতিক স্ট্যান্ড হবে, এটা চর্চিত বিষয়। ইতিমধ্যেই দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য জাতীয় কংগ্রেসের তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, সর্বভারতীয় ক্ষেত্রে একটা দায়িত্ব দেওয়া। যেহেতু নিজের দলের মধ্যে আর নিজের কোনো জায়গা নেই, একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে দলের প্রথম সারির নেতৃবৃন্দ যারা ছিল, তারা আস্তে 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 2026 নির্বাচনের পরাজয়ের পর নিজেদের আখের গোছানোর জন্য অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গ দেওয়ার চেষ্টা করছে। অনেকেই ইতিমধ্যেই বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন গোপনে গোপনে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় যাবে, তার গরিমা কোথায় যাবে? নিজের ঘরে নিজেই আজ এক ঘরে। সেই জন্য তিনি এখন ভাবছেন
যেহেতু তৃণমূল কংগ্রেস দলটি মুছে যাচ্ছে এবং এই দল জনমানসে আর সেই হিসাবে প্রভাব বিস্তার করতে পারবে না, তৃণমূল কংগ্রেসের প্রতীক আর কখনোই ফিরে আসবে না, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে বুঝে গেছেন। এবং এই দলের বিপর্যয়ের অন্যতম কারণ হচ্ছে যুবরাজ অভিষেক ব্যানার্জি। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের সহযোগিতায় যেভাবে দলটাকে চালিয়ে নিয়ে গেছিল এতদিন, সেই প্রক্রিয়া বর্তমানে আর কাজ করছে না। তো নিজেদের যে অভিযোগ, নিজেদের যে দুর্নীতি, সেই দুর্নীতিকে যে কোনো প্রকারে ঢাকতে হবে। বিজেপি তো এই দুর্নীতিগুলোকে সামনে আনছে এবং আইনের মাধ্যমে এদেরকে জেলের ভাত খাওয়াবে, সেরকম একটা রাস্তায় হাঁটছে। তো বাঁচতে গেলে উপায় কী? রাজনৈতিকভাবে বেঁচে থাকতে হবে এবং রাজনৈতিকভাবে টিকে থাকতে হবে। জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় নেতৃবৃন্দ এবং জাতীয় কংগ্রেসের চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রস্তাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সভাপতি হিসাবে। সেই ক্ষেত্রে কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দর মধ্যে একটা গুঞ্জন শুরু হয়ে গেছে। গুঞ্জনটা হলো এরকম যে নিজের হাতে তৈরি করা যে রাজনৈতিক দল, সেই দলটা একেবারে সর্বনাশ হয়ে গেছে এবং তার সমস্ত ক্ষমতা চলে গেছে এবং এই দলটি পশ্চিমবঙ্গের রাজক্ষমতা বিজেপির হাতে তুলে দিয়ে গেছে। এটা প্রথম সারির জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দদের ধারণা। তো প্রথম সারির নেতৃবৃন্দদের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গে অধীর রঞ্জন চৌধুরী। এই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপে নেউলের সম্পর্ক। অধীর রঞ্জন চৌধুরী কি মন থেকে মেনে নিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে? তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলটাকে ধরে রাখতে পারেনি, নিজের সাংসদদেরকে ধরে রাখতে পারছে না হেরে যাওয়ার পর, নিজের বিধায়কদেরকে ধরে রাখতে পারছে না, যেহেতু হেরে গেছে দল সেই কারণে নিজের দলটাকে ডুবিয়ে দিয়েছে। আবার কি জাতীয় কংগ্রেসের যতটুকু জনসমর্থন পশ্চিমবঙ্গে আছে সেই জনসমর্থনটাকে ডুবিয়ে দিতে চায়? এই ডুবিয়ে দেওয়ার জন্য কি নতুন ফন্দিতে এই দলের মধ্যে প্রবেশ করার চিন্তা ভাবনা করছে? এটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন রাজনৈতিক দলে যাবে নাকি নতুন কোনো রাজনৈতিক দল তৈরি করবে, সেটাও একটা বড় প্রশ্ন। সিপিএমের সঙ্গে কোনো রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যায় না, বিজেপিকে গোপনে গোপনে সহযোগিতা করে, কিন্তু প্রকাশ্যে বিজেপির সঙ্গে বা বিজেপির দলে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে না। একমাত্র ভরসা জাতীয় কংগ্রেস, কিন্তু কংগ্রেস ও একেবারে নিচু স্তরের নেতা যারা আছে কর্মী, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে না। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে স্ট্যান্ড কী হবে? বিশ্লেষকদের মতে জাতীয় কংগ্রেসের মধ্যে থেকে নূতন করে যদি সুযোগ পায় কংগ্রেসে, তাহলে আবার মাঠে ময়দানে বিদ্রোহ এবং সরকারের বিপক্ষে গিয়ে বিরোধী নেত্রীর ভূমিকা পালন করতে হবে। যেহেতু বিরোধী নেত্রীর স্বীকৃতিও তিনি পাবেন না, তাঁর সেই সমর্থন বা নিজে জিতেও আসতে পারেননি, সেই জায়গা থেকে শুধুমাত্র রাস্তাই হচ্ছে ওনাকে রাস্তা দেখাবে। সেই রাস্তা দেখানোর জন্য একটা বেঁচে থাকার উপায় দরকার। তো সেই কংগ্রেস হবে এখন তার মমতা বন্দ্যোপাধ্যায়ের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস ভ্যালু, উনি 15 বছরের যে রাজত্ব পশ্চিমবঙ্গে করেছেন, দুর্নীতি দমন করতে একেবারেই ব্যর্থ। প্রশাসনিক ক্ষেত্রে সেই অর্থে সংস্কার করতে পারেননি কো, সামাজিক সুরক্ষা দিতে পারেনি, শুধুমাত্র কিছু ভিক্ষার রাজনীতি, কিছু অনুদানের রাজনীতি তিনি করে গেছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ 2011-র আগে দেখেছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 থেকে 26 পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। তাহলে কিভাবে এই সাধারণ মানুষ আবারও এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আবারও সাড়া দেবে? এটা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তবে এক্ষেত্রে একটা জিনিস বলতেই হবে, কোনো অন্য রাজনৈতিক দলের সঙ্গে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে সমস্ত নেতাকর্মীরা একেবারে সেই শুরুর দিন থেকে পাশে ছিল, সেই সমস্ত পুরনো নেতাকর্মীদেরকে আবার একত্রিত করতে হবে এবং নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে একটু দূরে রাখতে হবে। তার কারণ পুরনো মুখ, পুরনো ফেস যারা বঞ্চিত ছিল এতদিন, তাদেরকে সঙ্গে নিয়ে, যেহেতু তৃণমূল দলটা উঠে গেছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত হবে আরও একটা নূতন দল তৈরি করা এবং সেই দলের নূতন মুখ সামনে আনা। যে সমস্ত দুর্নীতিগ্রস্ত মুখ যারা ছিল তাদেরকে একেবারে দল থেকে সরিয়ে দেওয়া, দিয়ে মাঠে ময়দানে থেকে বিজেপির যে বাইনারি পলিটিক্স, বিজেপির যে সাম্প্রদায়িক রাজনীতি, সেই সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে যদি মাঠে ময়দানে ফের খাটতে পারে, তাহলে দেখা যাবে হয়তোবা কিছুটা হলেও মানুষের সমর্থন পেতে পারে। মুসলিমদের সমর্থন পাবে একথা একেবারেই বলা যায় না, তার কারণ মুসলিমরা অলরেডি বিকল্প হিসাবে নওশাদ সিদ্দিকীর আইএসএফকে বেছে নিয়েছেন। সুতরাং সাম্প্রদায়িকতার বিষয়টিকে ইস্যু করে একটা সুন্দর রাজনৈতিক নীতি নিয়ে আসতে হবে এবং সেই নীতিটা যেন জনমানুষ গ্রহণ করে এবং তানার যে পিছনের বিরোধী দলনেত্রী হিসাবে ভূমিকা, সেই ভূমিকাটা এই বয়সে এসে যদি দেখাতে সক্ষম হয়, তাহলে হয়তোবা খড়কুটোর মতো রাজ্য রাজনীতি অর্থাৎ আঞ্চলিক রাজনীতিতে টিকে থাকতে পারবে এবং যে গরিমা, যে অস্মিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছিল, সেটা কিছুটা অংশ হয়তোবা ফিরে আসবে না বলছি, কিছুটা মানুষের কাছে ওই দুর্নীতিটাকে চাপা দেওয়ার একটা মাধ্যম হতে পারে। জাতীয় কংগ্রেস যেহেতু নিচ্ছে না বা নেবে কিনা সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা এসে পৌঁছায়নি, তবে সাধারণ মানুষ এই দলের যে লঙ্গি বাহিনী ছিল সেই লঙ্গি বাহিনীর উপরে আস্থা হারিয়ে ফেলেছে। এখন দেখা যাচ্ছে গ্রামগঞ্জে একেবারে পঞ্চায়েত লেভেল থেকে যে সমস্ত নেতারা ছিলেন, সেই নেতারা তাদের দুর্নীতি প্রকাশ্য আসার ফলে তাদের বাড়িতে সিবিআই ইডির হানা চলছে এবং তাদেরকে একেবারে উলঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে, আবার কিছু কিছু নেতাদের হাফ প্যান্ট পরে রাস্তায় ঘুরতে দেখা যাচ্ছে। এরকম প্রেক্ষাপটে উনি যাই করুক না কেন, তৃণমূলটাকে আর বাঁচিয়ে রাখতে পারবে না, বাঁচিয়ে রাখাটা সম্ভব নয়। তৃণমূল দলটা এখন নব্য তৃণমূলে পরিণত হয়েছে এবং নব্য তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন যারা অন্য দল থেকে তৃণমূলের মধ্যে এসেছিল, সেই সমস্ত ব্যক্তিবর্গ। তারা গোপনে গোপনে বিজেপির সাথে একটা আঁতাত তৈরি করবে এবং পাবলিক ফেসে বিরোধী সিট বা বিরোধী কনভয়, বিরোধী আসন দখল করে নিয়ে সরকারকে সেই অর্থে বিরোধী এবং সরকারকে সেই অর্থে সমালোচনা করতে পারবে না, যেহেতু ভিতরে ভিতরে একটা আঁতাত আছে। সুতরাং পশ্চিমবঙ্গে এখন একেবারে বিরোধী শূন্য একটা রাজ্য বললে ভুল হবে না। শুধুমাত্র সিপিআইএম এবং আইএসএফের এই দুই বিধায়ক এখনই হবে পশ্চিমবঙ্গের প্রকৃত সাধারণ মানুষের কণ্ঠস্বর। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার সমস্ত এই ইগোটাকে দূরে সরিয়ে দিয়ে এই সিপিএমের যে বিধায়ক এবং আইএসএফ যাকে অ্যালার্জি মনে করত তৃণমূল, সেই আইএসএফের বিধায়ক, এই দুই বিধায়কের সংস্পর্শে আসতে হবে এবং এই দুই বিধায়কের নেতৃত্বে যখন কোনো বড় মুভমেন্ট হবে, সেই মুভমেন্টকে হাতিয়ার করে যদি সামনে আসতে পারে, তাহলে হয়তোবা কিছু একটা আশা করা যেতে পারে, কিন্তু সেটাও ধোঁয়াশার মধ্যে। তো আলটিমেটলি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কী করা উচিত, কী করলে ওনার রাজনৈতিক দল আবার এস্টাবলিশড হতে পারে, একমাত্র আপনারাই বলতে পারবেন যারা দর্শক আছেন। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সিদ্ধান্ত জনমানসে আনা হবে, সেই সিদ্ধান্তের উপর অনেক কিছুই নির্ভর করবে। তো ধন্যবাদ, আর চ্যানেলে পাশে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।